আমি যে কথাটি বলেছি, নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা 75 ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। কিন্তু এটাকে আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এখান থেকে হার মানার কোনো সুযোগ নাই। আমরা স্পষ্টত বলে দিয়েছি, লিগালি আইনত আমি এখনো মেয়র, আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত। তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না, এটা তাদের সমস্যা। এখন সেটাই বলছি, স্ট্রাকচারাল চেঞ্জটা আমার দরকার। শপথ রুম একটা নির্বাচন কমিশনেও থাকতে পারতো, সেখানে নির্বাচন কমিশনই পড়া দিত, কিন্তু আইনে তাদের সেই এখতিয়ার দেওয়া হয়নি। এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার রয়েছে আগামীতে। সেটা হচ্ছে তরুণ প্রজন্মের প্রতিনিধি, জনপ্রতিনিধি হিসেবে আপনাকে বলা হয় সবচেয়ে তুঙ্গে, এবং বিএনপি যখন নির্বাচনের আবেদনে বা নির্বাচনের জন্য সারা দেশে আন্দোলন করছে, এমন মুহূর্তে একটা সরকার করেন যে বাতিল হয়ে যাওয়া সরকার, তাদের আন্ডারে যত নির্বাচন সব ব্যবস্থা ভেঙে গেছে, বাতিল হয়ে গেছে 5 আগস্টের পরে। এমন পরিস্থিতিতে আপনি কেন, জনগণ আপনাকে মেয়র হিসেবে মেনে নিচ্ছে ফাইন, আপনি কেন নির্বাচনের আন্দোলনে না গিয়ে চেয়ারে বসার আন্দোলন কেন করছেন? ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড কোয়েশ্চেন। আমি চাই প্রশ্নগুলো করেন যাতে আমি জাতির কাছে এটা পরিষ্কারভাবে উল্লেখ করতে পারি। আপনারা সার্বিকভাবে আওয়ামী লীগের অধীনে নির্বাচিত সকল জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা চাচ্ছেন। আপনারা কোর্ট থেকে করে নিয়ে আসেন, তারা কিন্তু ছিল, এটা কিন্তু এখনো মুছে যায় নাই। আমি যখন নির্বাচনটি করেছি, আমি কিন্তু সারা দিনে আমার যে এক্সপিরিয়েন্স ছিল, সবাই আমাকে বলেছে এটা বর্জন করে আমরা অফ করে দিয়ে উঠে যাই। আমি কিন্তু উঠি নাই, আমি শেষ পর্যন্ত ছিলাম। এবং নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার কথা ইভিএমে আপনারা লক্ষ্য করবেন 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ 5টা থেকে 6টার মধ্যে অল কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সেখানে 5টার পর থেকে যখন আমরা বিভিন্ন কেন্দ্রে ফলাফল আমাদের কাছে আসতে শুরু করলো, কারণ আমরা কিন্তু জোন ভিত্তিক টেস্ট করেছিলাম যে বিভিন্ন কেন্দ্র থেকে ফোন আসবে, সেখানে প্রথম দিকে সবগুলো কেন্দ্রতেই আমি বিজয়ী হচ্ছিলাম। হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয় এবং রাত 1টার সময়, আমি যেহেতু 2,30,000 মতো ভোট পেয়েছি, আমি ধরে নিতে পারি আমি তো আর কারচুপি করি নাই বা আমার পক্ষে কারচুপি করার সুযোগ ছিল না। এটাকে ডাবল দেখানোর জন্য তারা রাত 11টা পর্যন্ত অপেক্ষা করলো, করে একটা ভুয়া ফলাফল, নির্বাচন ফলাফল দিয়ে এবং একটা গ্যাজেট করলো। আমাদের যে নির্বাচন ঢাকা সিটি কর্পোরেশন 2010-এর আইন অনুযায়ী আমি এই গ্যাজেট এবং এই ফলাফল প্রকাশকে বাতিল চেয়ে মামলা করেছি। এবং সেখানে আইনেই বলা আছে যে নির্বাচন কমিশন যদি মনে করে এবং প্রার্থী যদি আবেদন করে যে অমুক প্রার্থী কারচুপি করে জিতে এসেছে, তারটা বাতিল, তাহলে পরের যিনি আছেন তাকে মেয়র ঘোষণা করতে পারে। এটাই হলো নিয়ম। সেই নিয়মের মধ্যে এটা আমি মামলাটা দায়ের করেছিলাম, আপনারা জানেন 30 দিনের মধ্যে করতে হয়, তখনই করা হয়েছিল। 180 দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও আমরা সেটা পাইনি। যাই হোক, মামলাটি আসার পরে আমরা এটাকে একটা নৈতিক বিজয় হিসেবে ধরে নিয়েছি, আর কিছুই না। নৈতিক বিজয় ছিল এখানে কোনো কালে যে আমি এখানে অনেক দিন বসে সিটি কর্পোরেশন চালাবো, কারণ আমাদের মধ্যে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে অনেক কথা হয়েছে। এর মধ্যে এই কথা হয়েছে যে আসলে আমাকে তো ফুল কোঅপারেশন, আমি যদি বসিও ফুল কোঅপারেশন আমি পাবো না। আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেখানে জাতীয় সরকারের সহযোগিতায় কিন্তু আগামীতে সমস্ত রিফর্ম হতে হবে, সেটা আপনি যত সমস্যা বলেন। অতএব এই সময়ের জন্য আমরা এটা করবো না, কিন্তু প্রসেসটা সম্পন্ন করার জন্য আমাকে বলা হয়েছিল যাতে করে কাগজে কলমে রায়টা প্রতিষ্ঠা হয়। সেটি করতে গিয়ে আমরা দেখলাম যে তখন নির্বাহী বিভাগের একটি পক্ষ, আমি এখন সরাসরি নাম না বললেও আপনারাও ভালো করে জানেন, একজন উপদেষ্টা এবং তার সাথে কতিপয় আরও কিছু উপদেষ্টা এবং আরও কিছু তারা তার ইনার ক্যাবিনেট রয়েছে, তারা মিলে যে কোনোভাবেই ইশরাক হোসেনকে বসতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি বসতে পারতাম যদি আমি তাদের সাথে কোনো না কোনো একটা আলাপ আলোচনায় বসে কম্প্রোমাইজে যেতাম, যেটার সম্ভাবনাও আমার কাছে নিয়ে আসা হয়েছিল। স্পষ্ট বলে দিয়েছি, এই ধরনের শপথ আমার বাসার সামনে এসে নিচে দাঁড়ায় থাকলেও আমি করবো না। আমি দেশ, জনগণ, আমার দলের সাথে আমি বেইমানি করবো না।